প্রবলেমটার সলিউশন দেখো। এক্ষেত্রে যে বলগুলো ক্রিয়াশীল, দেখো বলগুলোকে পরপর আমরা লিখে দিচ্ছি 1 নিউটন, 4 নিউটন এবং 2 নিউটন। কত অ্যাঙ্গেল করে সেটা ছবি দেখেই বুঝতে পারছো। আমরা ক্যালকুলেশন করব এক্স অ্যাক্সিসের সঙ্গে এই বলগুলো কত অ্যাঙ্গেল করে। তো দেখো প্রথমটা 1 নিউটন বল 60 ডিগ্রি দেওয়া আছে। 4 নিউটন বল অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো, এগুলো বোঝার অসুবিধা নেই। এবং 2 নিউটন বল দেখো 90 90 90 প্লাস 30, অর্থাৎ 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 300 ডিগ্রি। এরপরে আমরা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো, এই তিনটা বলের যে উপাংশ আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে যে সংযোজন করেছিলাম সেখানে আমরা পড়েছিলাম, প্রয়োজনে ভিডিওটি আরেকবার দেখে নিবে। তো এফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো এগুলো সবগুলো কস কম্পোনেন্ট হয়ে যোগ হবে, অর্থাৎ 1 নিউটন বলের কস কম্পোনেন্ট কস 60 ডিগ্রি প্লাস 4 নিউটন বলের যে কস কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ 4 কস, 2 নিউটন বলের যে কস কম্পোনেন্ট 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি, সেটা আমরা নির্ণয় করলাম। এবারে টোটাল যদি আমরা করি ক্যালকুলেশন করে, এটা -0.5 নিউটন আসে, অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ আসছে -0.5। তো প্রশ্নে বলেছে এক্স অ্যাক্সিস বরাবর নিট ফোর্স 0, তাই তো। তো এক্স অ্যাক্সিস বরাবর নিট ফোর্স 0 করতে গেলে আমাদের এক্সট্রা কত বল প্রয়োগ করতে হবে? না, যে বলটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে +0.5, তাহলে কত হয়? 0 হয় এক্স অক্ষ বরাবর মোট বল। তাহলে উত্তর হবে +0.5, অর্থাৎ অপশন, কোন অপশনটা দেখো, অপশন সি রাইট। তাহলে দেখো আরও যে এক্সট্রা ফোর্স যেটা প্রয়োগ করতে হবে 0.5 নিউটন এক্স অক্ষ বরাবর প্রয়োগ করলে মোট বল 0 হবে। ঠিক আছে, তাহলে অপশন সি রাইট। এই অপশনটা একটু দেখবে কিভাবে হলো, সেটা ভালো করে দেখে নেবে। আর এগুলো তোমাদের ভেক্টর বিভাজনে পড়ানো হয়েছে। এরপর দেখো এই প্রবলেমটা, যে জেড অক্ষের সঙ্গে এই যে একটা ভেক্টর দেওয়া আছে পজিশন ভেক্টর, তার কোণ কত। না, এখানে দেখো কোণ নির্ণয়ের যে ফর্মুলা তোমরা জানো, যে প্রথমে আগে জেড এর মান নির্ণয় করে নেব, যে দিক কোসাইনের যে ফর্মুলাগুলো পড়েছিলে সেখান থেকে আমরা এর সলিউশন করব। তো দেখো প্রথমে এ ভেক্টরটার মান নির্ণয় করে নিলাম। এরপরে দেখো দিক কোসাইন জেড অক্ষ বরাবর কোনো একটা পজিশন ভেক্টর জেড অক্ষের সঙ্গে যদি কোণ হয় গামা, তাহলে সেই কস গামা ইজ ইকুয়াল টু কত তোমরা জানো, অর্থাৎ জেড অক্ষের সঙ্গে এই ভেক্টরটার যে দিক কোসাইন সেটা হলো কস গামা। সেই ফর্মুলা তোমরা পজিশন ভেক্টর পড়ানোর সময় পড়ানো হয়েছে ডিটেলসে, প্রয়োজনে ভিডিওটি আরেকবার দেখে নিবে। তাহলে কস গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, কস গামা ইজ ইকুয়াল টু √2/2, অর্থাৎ এখান থেকে আমরা সলিউশন করলে পাই গামার মান 45 ডিগ্রি। ক্লিয়ার, 45 ডিগ্রি। তাহলে এইটারও তোমাদের তাহলে কোন অপশনটা রাইট না অপশন বি। এরপরে দেখো যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা ইউনিট ভেক্টর, তো এখানে এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই ভেক্টরটাকে লিখে নিচ্ছি, এটা ইউনিট ভেক্টর, অর্থাৎ এর মান একক। ঠিক আছে, এর মানটা হলো একক, ইউনিট ভেক্টর মানেই তোমরা জানো মান একক, বা ইউনিট বলতে পারো এর মান। দেখো তাহলে সেই ভেক্টরটার মানটা আমরা বের করছি, মান নির্ণয়ের যে ফর্মুলা পজিশন ভেক্টর পড়ানোর সময় তোমাদেরকে পড়ানো হয়েছে, সেই ফর্মুলা অনুসারে আমরা মান নির্ণয় করছি। সেই মান বলা আছে প্রশ্নানুসারে 1, তাহলে √of যেটা সেটা 1 বসে নিয়েছি। এবারে বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছি, বোথ সাইড স্কোয়ার করলে দেখো কত আসছে, সেইটা আসছে
এটা ইজ ইকাল টু 1, এরপরে 0.2 স্কোয়ার মানে 0.04, 0.6 স্কোয়ার মানে 0.36 প্লাস এ স্কোয়ার থাকলো মাইনাস এই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মানটা কত হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে এই দুটো যোগ করে নিচ্ছি, যোগ করে যেটা হলো সেটা ইজ ইকুয়াল টু 1, এই ইজ ইকুয়াল টু কত হবে না 1.00 থেকে 0.40 বিয়োগ করলে কত হয় না 0.60, অর্থাৎ এর মান √r অফ 0.6। তাহলে কোন অপশন রাইট হবে তোমরা বুঝতেই পারছো, অপশন সি, অর্থাৎ এখানে অপশন সি রাইট অ্যান্সার। অপশন সিটাই তোমরা দাগ দিবে। নেক্সট প্রশ্ন দেখো, যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এবারে ইউনিট ভেক্টর প্যারালাল টু, অর্থাৎ এদের প্যারালাল টু কোনো একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। তো দেখো এদের যে রেজাল্ট সেটা বের করতে হবে, রেজাল্টের সঙ্গে প্যারালাল ইউনিট ভেক্টর বের করতে হবে। তো ফার্স্ট আমাকে রেজাল্টটা বের করে নিচ্ছি। রেজাল্ট মানে যোগফল। দেখো কেমন ভাবে যোগ করা হচ্ছে, এমনি যেমন সাধারণ বীজগণিতে যোগ করা হয়, যোগ করার প্রসেসটা কিন্তু প্রায় সেম। তো তোমাদের এই যোগের ফর্মুলাও পড়ানো হয়েছে, পজিশন ভেক্টর যখন ওই ইউনিটটা আলোচনা করা হয় তখন পড়ানো হয়েছে, দেখে নিবে প্রয়োজন হলে। তো দেখো কত হচ্ছে, আমরা পজিশন ভেক্টরটা করলাম, তার মান নির্ণয় করলাম √r দিয়ে, ফাইনালি আসলো কত মান √36 মানে 6। ক্লিয়ার? এরপরে দেখো এর প্যারালাল টু কোনো ইউনিট ভেক্টর, ঠিক আছে, প্যারালাল ইউনিট ভেক্টর মানে প্লাস মাইনাস হতে পারে। তাহলে n ক্যাপ ইজ ইকুয়াল টু কত না r ভেক্টর ডিভাইডেড বাই r ভেক্টরের মান। তো দেখো r ভেক্টরটা কত হয় সেটা আমরা লিখে ফেলছি প্রথমেই। কত হচ্ছে r ভেক্টর কত হচ্ছে লিখে ফেললাম, ডিভাইডেড বাই 6 করে নিলাম। এরপরে দেখো কোনো একটা কমন যাচ্ছে, r ভেক্টর যেটা লিখেছিলাম সেখান থেকে 2 কমন নিলে যেটা পড়ে থাকে সেটা ফার্স্ট লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর ডিভাইডেড বাই 6 করছি, 2 এবং 6 কাটাকাটি হলে নিচে 3 থেকে যাচ্ছে, তাহলে যেটা আসছে দেখো ফাইনালি এইটা। এরপরে দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস অপশনটা দিতে হবে, অর্থাৎ এই যে ইউনিট ভেক্টরটা কিন্তু প্যারালাল টু, অর্থাৎ যে রেজাল্ট তার সঙ্গে প্যারালাল, সেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। তাহলে উত্তর হচ্ছে কি প্লাস মাইনাস অফ টুয়াইস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ডিভাইডেড বাই 3, অর্থাৎ অপশন কোন অপশনটা দেখো অপশন বি রাইট অপশন বি। আমরা নেক্সট দেখছি তিনটা ভেক্টরেরই মান হচ্ছে p। তিনটা ভেক্টরের মধ্যে দুটো ভেক্টর এক্স ওয়াই বরাবর আছে ধরে নিতে পারো, আর একটা 45 ডিগ্রি কোণ করে আছে। তো আমরা দেখো এই যে তিনটা ভেক্টরের মধ্যে দুটো, অর্থাৎ এক্স ওয়াই বরাবর যেটা আছে পরস্পর 90 ডিগ্রি কোণে বরাবর যেটা আছে, সেই ভেক্টরগুলোর লব্ধি প্রথমে বের করব। অর্থাৎ এক্স ওয়াই বরাবর যে পি এবং পি ভেক্টর আছে তাদের লব্ধি কি হবে না, লব্ধি পরস্পর 90 ডিগ্রি হলে লব্ধি নির্ণয়ের সূত্র তোমরা জানো, সেই সূত্রে আমরা করলাম, অর্থাৎ p√2। ঠিক আছে, এটাও তোমাদের ভেক্টরের যে চ্যাপ্টারটা করানো হয়েছিল তার স্পেশাল কেসে তোমাদেরকে এটা আলোচনা করা হয়েছিল, p√2 কিভাবে হচ্ছে। এরপরে দেখো এই যে মোট বল কত হবে, দেখো p ছিলই, ঠিক আছে, তারপরে p√2 আবার অ্যাড হলো। এটা কিন্তু একই দিক বরাবর, অর্থাৎ 45 ডিগ্রি কোণেই হবে, কেননা এক্স অক্ষ বরাবর ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর দুটো ইকুয়াল, এই জন্য। তাহলে এই অপশনটা সি অপশনটা রাইট, দেখে নিবে। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ভেক্টর আর নট ইউনিট ভেক্টর, কোনটা ইউনিট ভেক্টর নয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনটা ইউনিট ভেক্টর নয়। দেখো ইউনিট ভেক্টর নয়, প্রথমটা বুঝতেই পারছো ইউনিট ভেক্টর নয়, এই যে প্রথম ফার্স্ট অপশনটা দেখো এটা ইউনিট ভেক্টর কিনা, এর মান কি 1 হবে, অর্থাৎ √1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কি 1 হবে,
সি এরটাও হবে কিনা দেখো, ডি এরটাও হবে কিনা দেখো, তোমরা করে করে দেখবে যে বি অপশনটা রাইট হবে। অর্থাৎ দেখো আমরা করেই দিচ্ছি, √2² প্লাস √0.6² প্লাস √0.6² ইজ ইকুয়াল টু যেটা হয় টোটাল মানটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো। দেখো এই মানটা কিন্তু কত হচ্ছে না, দেখো √0.00 মানে হচ্ছে 1, অর্থাৎ এটা একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হওয়ার কারণেই এর মান 1। তাহলে অপশন এ সি ডি রাইট। এই প্রবলেমটা দেখো বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর, অর্থাৎ ক্রস প্রোডাক্টের যেরকম পড়েছিলাম সেরকম। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর করলাম, এ ক্রস বি করলে বি ভেক্টর, অর্থাৎ এই যে তলটা এ ক্রস বি মানে হচ্ছে এ বি ভেক্টর দ্বারা যে তলটা, সেই তলের সঙ্গে এ ক্রস বিটা পারপেন্ডিকুলার, অর্থাৎ সি, এ ক্রস বি মানে হচ্ছে সি, সিটা পারপেন্ডিকুলার, এটা আমরা জানি। তো যেটা আমরা জানি ক্রস প্রোডাক্ট পড়েছিলাম সেই অনুসারে আমরা করছি যে সি এর সঙ্গে সি পারপেন্ডিকুলার, বি এর সঙ্গেও সি পারপেন্ডিকুলার, এটা আমরা পড়েছিলাম। এবং আরেকটা কি, এই যে প্লেনটার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই যে প্লেনটা এ বি ভেক্টর দ্বারা যে প্লেনটা হচ্ছে এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার। এবং আরেকটা কি, ডি অপশনে যেটা আছে সেটা কিন্তু এই যে এ এবং ভি ভেক্টরের যোগফল, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরটা যেটা সামান্তরিকের যে কর্ণটা, সেইটার সঙ্গেও কিন্তু সি ভেক্টরটা পারপেন্ডিকুলার। তাহলে কোন কোন অপশন রাইট? অপশন এ বি সি ডি চারটাই রাইট অ্যান্সার। পরেরটা দেখো, এইটাকে ক্যালকুলেট করতে হবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতনই, তোমাদের ম্যাথমেটিক্সও আসতে পারে এই জয়েন্টের কোশ্চেনটি। তো তোমাদের দেখো এ এর সঙ্গে এ গুণ করছি, অর্থাৎ এ ক্রস এ, বি এর সঙ্গে এ এর সঙ্গে মাইনাস বি করছি ক্রস প্রোডাক্ট। এরপরে দেখো বি এর সঙ্গে এ করছি, এরপরে বি এর সঙ্গে মাইনাস বি করছি ক্রস প্রোডাক্ট। তো যেটা গুণ করার নিয়ম, ক্রস গুণ করার নিয়ম, সেই অনুসারে করছি। দেখো সেম ভেক্টরের ক্রস গুণ 0 হয়। এটা দেখো মাইনাস অফ এ মাইনাস বি আছে, মানে ঘুরিয়ে আমরা লিখতেই পারি, প্লাস করে দিতে পারি, বি ক্রস এ করে দিতে পারি। বিনিময় নিয়ম কার্যকরী নয়, সেক্ষেত্রে জানো তোমরা নিয়মটা। তাহলে ফাইনালি কত আসছে? 2 ইন্টু বি ক্রস এ, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। এরপরে দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কোন কোন অপশনগুলো প্রযোজ্য সেইটা দেখো। এ যদি 0 হয়, এখানে কোনটা? এ যদি 0 হয়, বি নন 0 হলেও কিন্তু 0 হবে, অর্থাৎ এ ডট বি 0 হয়ে যাবে। 2 নম্বর, এ ভেক্টরের এ এবং বি ভেক্টরের মধ্যে এ ভেক্টর যদি নন 0 ভেক্টর হয় এবং বি যদি নাল ভেক্টর হয়, ঠিক আছে, নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, তাহলেও কিন্তু এটা 0 হবে, অর্থাৎ এ ডট বি 0 ভেক্টর 0 হবে। আবার নম্বর 3 অপশন কি, এ এবং বি বোথ যদি নাল ভেক্টর হয়, অর্থাৎ শূন্য যদি হয় তাহলেও শূন্য, এবং এ এবং বি বোথ যদি পারপেন্ডিকুলার হয় তাহলেও কিন্তু এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রেও অপশন চারটাই রাইট, অর্থাৎ এ বি সি ডি চারটা অপশনেই রাইট অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন দেওয়া আছে, যদি এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হয়, তাহলে অ্যাঙ্গেল কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তো প্রথমেই আগে লিখে নিই এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত, বি ক্রস এ ইজ ইকুয়াল টু কত হয়। তো ছবিটা আমরা এঁকে নিচ্ছি, এ ভেক্টর বি ভেক্টর, এদের রেজাল্ট যে ভেক্টরটা অর্থাৎ গুণফলটা কত না এ ক্রস বি, সেটা কিন্তু এ এবং বি তলের সঙ্গে লম্ব। বি ক্রস এটা কি না নিচের দিকে, এটা স্ক্রু এর নিয়ম অনুসারে হয়। তো স্ক্রু এর নিয়মটা যদি তোমরা ভুলে যেয়ে থাকো আরেকবার দেখে নিবে, আমাদের ভিডিওটি আপলোড করা আছে। এদের মধ্যবর্তী এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়,
আর মাইনাস থিটা হয়, অর্থাৎ বি থেকে এর দিকে যদি কোনটা মাপি তাহলে মাইনাস থিটা লিখছি, এ থেকে বি এর দিকে হলে প্লাস থিটা লিখছি। তাহলে দেখো এ ক্রস বি ইজ ইকাল টু এ বি সাইন থিটা, এটার মান কিন্তু উপর দিকে হবে, অর্থাৎ সরি এর অভিমুখটা উপর দিকে হবে। বি ক্রস এ সেটা কোন দিকে হবে না বি এ সাইন মাইনাস থিটা, অর্থাৎ নিচের দিকে হবে। মাইনাস থিটা করে যেটা করছি আমরা উপরেরটাকে মড ভ্যালু নিয়ে নিয়েছি, অর্থাৎ আমরা এই ভেক্টরটাকে আর দেখছি না, ক্যালকুলেশনে আনছি না। তাহলে দেখো এটা সাইন থিটা ইজ ইকাল টু মাইনাস অফ সাইন থিটা বা 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 বা থিটা ইজ ইকুয়াল টু কত 0। এখানে দেখো মড নিয়ে নিয়েছি, মানে ওই যে মাইনাসটা নিয়েছিলাম সেটা না নিলেও চলতো। যাই হোক তোমাদের নেওয়া হয়ে গেছে ওই জন্য আর কিছু বলছি না। তবে মড নেওয়া মানে মাইনাস বা ভেক্টরটা পুরোটাই থাকে না, আর ব্যাপারটা আমার নেওয়া হয়ে গেছে তো থাক, যেটা বুঝেছো ঠিক আছে। এবার সাইন জিরোর মান 0 কখন হতে পারে? সাইন 0 হলেও 0 হতে পারে, আবার সাইন 180 ডিগ্রি হলেও 0 হতে পারে। সাইন থিটার মান 0 হতে পারে, 0 হলে আবার 180 ডিগ্রি বা পাই হলেও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দুটো অপশন রাইট, অপশন সি এবং ডি। এরপরে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বড় কোশ্চেনের ক্ষেত্রে আসে, তো খুব মন দিয়ে এটা দেখবে সলিউশনটা। দেখো প্রজেক্টাইল মোশনের যে ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ এবং সময়, উত্থিতকাল, এগুলোর ইকুয়েশন জানি, এবং রেঞ্জটা সেম হয় কখন না ধরো একটা বস্তুকে থিটা কোণে তুমি উত্থিত করলে, থিটা কোণে ছুড়লে এবং π/2 মাইনাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা করলে রেঞ্জ কিন্তু সেম থাকে, প্রক্ষেপ সীমা সেম থাকে। তো সেই থিটা কোণের ক্ষেত্রে এইচ কত হয় আমরা একটু লিখে নিলাম, এবং π/2 মাইনাস থিটার ক্ষেত্রে h2 ইজ ইকুয়াল টু কত হয়, ম্যাক্সিমাম যে হাইটটা সেটা কত হয় তার ইকুয়েশনটাও লিখে নিলাম। তো দেখো কত হচ্ছে না এটা কিন্তু সাইন π/2 মাইনাস থিটা মানে কস থিটা কিন্তু। যাই হোক আমরা এখানে h1 ইন্টু h2 করছি, h1 এর মান বের করে নিয়েছি, h2 এর মানও আলাদা করে বের করে নিয়েছি। তাহলে আমরা h1 এবং h2 এর গুণ করছি, কত হচ্ছে দেখো এখানে একটা জিনিস বলে রাখা যে তোমাদেরকে কিন্তু সেম বেগে ছোড়া হয়েছিল, ওই জন্য মানে h1 এর জায়গাও h1 এর ক্ষেত্রেও বেগটা প্রাথমিক বেগ ইউ করেছিলাম, h2 এর ক্ষেত্রেও প্রাথমিক বেগ ইউ করেছিলাম। তো গুণটা একটু মন দিয়ে দেখো, এখানে ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখো। এখানে 2টা ছিল, এখানে 4 করলাম। যাই হোক কিভাবে করছি নিজেরা একটু খাতায় কলমে দেখো নিজেদের মতো করে, এগুলো সহজ তো বলে দেওয়ার কোনো দরকার নেই। তো কত হয় একটু মন দিয়ে দেখো। তো দেখো ফাইনালি আমাদের h1 ইন্টু h2 ইজ ইকাল টু কত আসলো, এটাকে আমরা লিখতে পারি, দেখো লিখছি 1/4 ইন্টু করে যেটা লিখলাম সেটা দেখো তার স্কোয়ার। এরপরে দেখো 1/4 ইন্টু এই যে পার্টটা এইটাকে একটু ক্যালকুলেশনটা করছি। দেখো আমরা ক্যালকুলেশনটাকে আর এর এতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের তাহলে কত হলো, r ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু h1 h2 বা r ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ h1 h2, r ইজ ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার অফ h1 h2। আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরেরটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সেম হরাইজন্টাল রেঞ্জ বলা আছে, অর্থাৎ প্রক্ষেপ সীমা আগেরটার মতো এখানেও সেম বলা আছে। তো সেমের প্রক্ষেপ সীমা সেম হবে কখন না থিটাটা যদি মানে প্রক্ষেপ কোণটা যদি থিটা হয় অর π/2 মাইনাস থিটা যদি হয়, একই হবে প্রক্ষেপ সীমা। আমরা এখানে উত্থিত কালটাকে প্রথমটার ক্ষেত্রে t1 ধরছি, অর্থাৎ যে ক্ষেত্রে প্রক্ষেপ কোণ থিটা,
এবং যে ক্ষেত্রে প্রক্ষেপ কোণ π/2 মাইনাস থিটা সেক্ষেত্রে আমরা T2 ধরছি। তো T1 ইজিক্যাল টু কত, T2 ইজিক্যাল টু কত আমরা একটু ক্লিয়ারভাবে লিখে ফেললাম। ফর্মুলা তোমরা জানোই, সেই ফর্মুলা অনুসারে আমরা লিখে ফেলেছি। আর যদি না জেনে থাকো একটু বইটা দেখে নিবে বা আমার ভিডিওটি একটু দেখে নেবে। আগের যে এই ইউনিটগুলো প্রজেক্টাইল মোশনের যে ইউনিটটা পড়ানো হয়েছে সেখানেই দেওয়া আছে। এরপরে দেখো দুটোই গুণ করছি। গুণ করলে যেটা পাচ্ছি সেটা আমরা একটু লিখে নিয়েছি। এই ক্যালকুলেশনটা 4 ছিল, 2 ইন্টু দেখো কি করলাম ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা করে নিলাম, অর্থাৎ 4টাকে ভেঙে 2 ইন্টু 2 করে নিলাম। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার হলো ইন্টু টোয়াইস সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু আমাদের লেখা যায় সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, যেমন ছিল তেমন থাকলো জি স্কোয়ার, বা 2 ডিভাইডেড বাই জি ইন্টু, এটা তো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, সেই ফর্মুলাটা হচ্ছে রেঞ্জের ফর্মুলায়, তাহলে এটা ইন্টু আর করে দিলাম, অর্থাৎ T1 ইন্টু T2 ইজ ইকুয়াল টু টোয়াইস আর বাই জি। ঠিক আছে, এটা প্রবলেমে অন্যান্য সমস্যার ক্ষেত্রেও তোমাদের কাজে লাগতে পারে, তো এটা একটু মনে রাখবে। তো এখানে দেখো আমরা প্রপোর্শনাল কি করতে পারি, আর প্রপোর্শনাল টু T1 T2। এখানে গ্রাফটা একটু দেখো যে প্রজেক্টাইল মোশনের যে পথটা, প্রক্ষেপ পথটা দেখো, তো ক্লাসের যে পথটা সেটা দেখো, সেই পথটাতে প্রবলেমটা পড়ো, দরকার হলে পজ করে দিয়ে একটু পড়ে নাও প্রবলেমটা। তো এই প্রবলেমটা সলিউশন করছি দেখো, আর আমরা জানি যে ফর্মুলাগুলো সেগুলো একটু লিখে ফেলছি আমরা। তো এই ফর্মুলাগুলো লেখার পর আমাদের হাইট সেম হওয়ার যে ইকুয়েশন আমরা জানি, যে যে কন্ডিশনে হাইট সেম হয়, সরি হাইট সেম নয়, হাইট সেম বলা আছে, তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো, এবং ভেলোসিটি দুটোর u1 u2, অ্যাঙ্গেল দুটোর θ1 θ2, এগুলো কোনটা কি বুঝতেই পারছো, ছবিটা দেখেই বুঝতে পারছো যে ভেলোসিটি আলাদা এবং প্রক্ষেপ কোণও আলাদা। তো এখানে ছবিটা দেখে বুঝতে পারছো θ1 গ্রেটার দেন θ2। দেখো এই যে হাইটের ফর্মুলাতে আমরা একটা জিনিস করলাম, 1 নম্বর ছবিটার ক্ষেত্রে, 1 নম্বর গ্রাফটার ক্ষেত্রে h1 ধরলাম, h1 ইজিক্যাল টু u1, এখানে যে প্রক্ষেপ বেগ সেটা u1, এবং সাইন θ1 লিখেছি, θ1 মানে হচ্ছে প্রক্ষেপ কোণ। h2 ইজিক্যাল টু কত সেটা আমরা ফর্মুলা অনুসারে লিখছি। এরপরে দেখো টি এর যে ফর্মুলা, T1 ইজিক্যাল টু কত হবে সেটা আমরা লিখছি টোয়াইস u1 সাইন θ1 ডিভাইডেড বাই জি, T2 ইজিক্যাল টু কত টোয়াইস u2 সাইন θ2 ডিভাইডেড বাই জি। এরপরে আমরা কি করলাম, হাইটটা সেম, অর্থাৎ h1 ইজ ইকুয়াল টু h2, বা আমরা দেখো এই ফর্মুলাতে ইকুয়াল করে দিলাম h1 h2টাকে, ফাইনালি কি আসছে দেখো, কোনগুলো কেটে যাচ্ছে দেখো, বা কোনগুলো থাকছে সেটাও দেখো। দেখো u1 আমাদের যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা তুলে দিলাম, বোথ সাইড করে নিলাম স্কোয়ারটা তুলে দিয়ে, অর্থাৎ ফাইনালি দেখো u1 ডিভাইডেড বাই u2 ইজ ইকুয়াল টু সাইন θ2 ডিভাইডেড বাই সাইন θ1 হচ্ছে। আর যেহেতু θ1 গ্রেটার দেন θ2, তাহলে এই যে সাইন θ1 গ্রেটার দেন সাইন θ2 হবে, অর্থাৎ এইটা কি হবে লেস দেন 1 হয়ে যাবে, নিচটা বড়। তাহলে u1 বাই u2 লেস দেন 1, বা u1 লেস দেন u2। ক্লিয়ার? এবার দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করছি এবং জি দিয়ে ভাগ করছি, এটা 2g নয় জি দিয়ে ভাগ করব। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলে টোটাল সমীকরণটাকে কত হয় আমি আর বলছি না,
এটা 2g নয়, কিন্তু g দিয়ে ভাগ করছি। ঠিক আছে, টোটাল সমীকরণটাকে 2 দ্বারা গুণ করছি এবং g দ্বারা ভাগ করছি। দেখো এটা t1 এর সমীকরণ, এটা t2 সমীকরণের সঙ্গে মিলে যায়, বা বলতে পারি t1 ইজ ইকুয়াল টু t2। ক্লিয়ার? তাহলে অপশন, এই দুটো অপশন যেটা দেওয়া আছে অর্থাৎ বি এবং সি অপশন রাইট অ্যান্সার। দেখো এই গুরুত্বপূর্ণ প্রবলেমটা, অর্থাৎ যে বলগুলো দেখো সোজাসুজি বল 6 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 8 নিউটন, 4-এর সঙ্গে 8 সোজাসুজি বিপরীত দিকে এবং 3-এর সঙ্গে 6 বিপরীত অভিমুখী। তাহলে নিট যেগুলো কাজ করছে সেগুলো দেখো 4 এবং 8 কোন দিকে কাজ করবে? 4 থেকে 8 যদি বাদ দেওয়া হয় 4 নিউটন নিচের দিকে কাজ করবে। 3 এবং 6 কত নিউটন নিট ফোর্স হবে? না 3 হবে। দেখো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 3 হলো, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, 8 থেকে 4 বাদ দিলে কত হয় নেট ফোর্স? না 4 নিউটন। এরপরে এই যে দুটো বল, সেই দুটো বলকে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে যোগ যে সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্রের সাথে যদি যোগ করি, তো এই দুটো বল পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। তাহলে এটা কত হবে? রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কত হবে ফাইনালি? না ফাইনালি 5 হবে। ঠিক আছে, দেখো ফাইনালি 5 হচ্ছে, অর্থাৎ এই যে ফোর্সটা, রেজাল্ট ফোর্স যেটা, সেটা 5 হচ্ছে। কিন্তু আরেকটা বল আমাদের দেওয়া আছে যে এফ বলটা দেওয়া আছে, দেখো ছবিতে দেওয়া আছে। এই এফ বলটা কোন দিকে কাজ করলে এই 5 নিউটন বলটাকে ক্যান্সেল করে দিবে, অর্থাৎ 5 নিউটন বলটা আর থাকবে না। অর্থাৎ 5 নিউটন এই যে বল, তার বিপরীতে নিশ্চয়ই এফটা ক্রিয়াশীল হবে, সেরকম অনুসারে আলফাটা হবে। এর বিপরীতে নিশ্চয়ই এফটা ক্রিয়াশীল হবে, অর্থাৎ এখানে যে আলফাটা, সেই আলফাটা কোন ফেজে থাকছে দেখো। ঠিক আছে, দেখো এটা 90 ডিগ্রি প্লাস কিন্তু কিছু একটা। ঠিক আছে, এই যে আলফার মানটা 90 ডিগ্রি আমরা যদি প্লাস থিটা ধরে নিই, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম। এবং এই যে বলটা 5 নিউটন বলের কিন্তু বিপরীত অভিমুখে কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ আলফার মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ অপশান, কোন অপশানটা রাইট হবে? অপশান সি সম্ভবত, তাই তো, অপশান সি রাইট অ্যান্সার। তাহলে এই প্রবলেমগুলো একটু দেখে নেবে। ঠিক আছে।